একদিন গাছ লাগানোর জন্য মাঠে ঘুরতে গিয়ে হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটার চোখ দুটোতে পেরেক মারা, পুতুলটার শরীরের বিভিন্ন অংশও কাটা। আমরা ভয় পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম লিসনার্স, ওয়েলকাম টু চ্যানেল প্রেতনি। আমি আছি মায়া, আপনাদের সাথে মানুষের জীবনে ঘটে যাওয়া ভুতুড়ে, অদ্ভুতুড়ে এবং প্যারানর্মাল কিছু ঘটনা নিয়ে। আজকের যে ঘটনাটা, এটা একটা ব্ল্যাক ম্যাজিক বেসড ঘটনা। আর ঘটনাটা একটু বড় হওয়ার কারণে ঘটনাটাকে দুইটা পার্টে আমরা বিভক্ত করেছি। এটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 লিঙ্ক এই ঘটনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। চলুন লিসনার্স, আমরা আর সময় নষ্ট না করে সোজা ঘটনায় চলে যাই। ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন ফারহান আহমেদ ঠাকুরগাঁও থেকে, এবং তিনি তার অন্য সমস্ত ডিটেইলস গোপন রাখার শর্তে ঘটনাটি প্রচার করতে বলেছেন। যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি আর মা ঘরের সিঁড়িতে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। লম্বা লম্বা জট পাকানো দাড়িতে ভর্তি, পরনে আলখাল্লা টাইপ পোশাক, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো। দেখলেই কেন জানি গা শিউরে ওঠে। লোকটা বাড়ির ভেতরে ঢোকা মাত্রই আমাদের পালিত পশু পাখিগুলো অদ্ভুতভাবে ডাকতে লাগলো। সেই ডাকে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো গরুগুলো। এমনকি খাঁচায় থাকা পাখিটাও ডানা ঝাপটাচ্ছিল, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে, যেটা আমরা পাচ্ছি না। আলখাল্লা পরা লোকটা ধীরে ধীরে আমাদের সামনে আসলো, এসে সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভিক্ষা চাইল। ভিক্ষার কথা শুনে আমার মা প্রচণ্ড বিরক্ত হলো। বলল, এত জোয়ান ছেলে, কাজকাম করতে পারো না? দাড়ি কোফ জট পাকিয়ে সাধু সেজে ভিক্ষা করছেন? মায়ের কথা শুনে লোকটার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু তিনি গলার স্বর স্বাভাবিক রেখে আবার ভিক্ষা চাইলেন। এবার ভেতর থেকে বাবা বেরিয়ে এসে খুব ঝাঁঝালোভাবে ধমকালেন লোকটাকে, চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম এই ভর দুপুরেও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর ভয়ে আমরা প্রায় জমেই গেলাম। মা ওনাকে ডাকলেন চাল নেওয়ার জন্য, বাবাও, কিন্তু সে আর আসলো না। তবে একবার পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। আমার বাবা রাতে ঘুম ভাঙায় বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার উপর আলো ফেলল। কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। এর কিছুক্ষণ পরে ফিরে এলেন, কিন্তু কেমন যেন ভীত হয়ে। বললেন, ওখানে নাকি একটা লোক দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে কমলা রঙের আলো ঠিকরে বেরোচ্ছে, আর তার গা থেকে মরা মানুষের গন্ধ। এই ঘটনার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়াও খুব স্বাভাবিক। কার যেন বিয়ে হয়েছিল, উচ্চস্বরে মাইক বাজিয়েছে, তাই বাবার মাথা ব্যথা। কিন্তু সেই ব্যথা কমার কোনো নাম নেই। ডাক্তার ওষুধ দিল, কিন্তু কোনো লাভও হলো না। এরপর বাবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। আই স্পেশালিস্ট জানালো চোখ একদম ভালো, লেন্স, আইরিশ, কর্নিয়া সবই ঠিক আছে, ইভেন মস্তিষ্কও ঠিকঠাক মতোই সংকেত পাঠাচ্ছে। তবুও কেন কিছু দেখতে পাচ্ছেন না, তা কিছুতেই বোঝা গেল না। 14 দিনের মধ্যে সবটা পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারতেন না, তাই আমাদের চাচার কাছে হাত পাততে হয়। এর মধ্যে একদিন আমার বড় আপু আমাকে বলল, ওই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে এমন হচ্ছে না তো? কথাটা ফেলে দেওয়ার মতো নয়। এদিকে বাবা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন আমি আর আপু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটার চোখ দুটোতে পেরেক মারা, পুতুলটার শরীরের বিভিন্ন অংশও কাটা। আমরা ভয় পেয়ে গেলাম।
এই টাইপের ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিকে হয়, এই ব্যাপারে আমরা কিছুটা হলেও জানতাম। তাই এই পুতুলটাকে নিয়ে গ্রামের এক হুজুরের কাছে গেলাম। এইসব সম্পর্কে উনি অনেক কিছু জানে বলে শুনেছি। উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন, বললেন, এইরকম কালো জাদু তো মানুষ করতে পারে না, এগুলো শুধু জিনেরাই করতে পারে। আমরা দুই ভাই বোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করতে। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি কিছুই করতে পারবো না। আর জিনেরা কখনো কারো উপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবুও আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখেন তবে ভালো কিছুও হতে পারে। ওই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে থাকতে। জিন বেশি মানুষ পছন্দ করবেন না। আপু যেহেতু বড়, তাই আপুই রইল। আমি বাইরে চলে এলাম। ভিতরে কি হলো জানি না, তবে খানিক বাদে আপু হাসি মুখে বেরিয়ে এসে বলল, জিন নাকি পুতুলটা ধ্বংস করে দিয়েছে। এটা ভালো খবর হওয়া সত্ত্বেও যিনি জিন ডেকেছিলেন তিনি মুখটা ভার করে বসে রইলেন, বললেন, এটা অসম্ভব, কোনো জিনই এটা করে না। তবে কেন সে করলো, এর পেছনে কারণ কি, এতে আবার ক্ষতি হবে না তো? তবে আমরা তার কথায় কোনো পাত্তা দিলাম না, বাড়ি ফিরে এলাম। আমরা ভেবেছিলাম যে ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু আসলে ঘটনা শুধুমাত্র এখানে শুরু। লিসেনার্স, সামনে একটা অসম্ভব চিলিং একটা টুইস্ট আছে। সেটা কি জানতে আরেকটু ধৈর্য ধরে শুনুন। বাড়ি ফিরে এলাম। বাড়ি ঢোকা মাত্রই মা হাসি মুখে বলল, জানিস তোর বাবা সব দেখতে পাচ্ছে আর অনেক সুস্থ বোধ করছে। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি। আর সে সময় আমাদের গরু, কবুতর, মুরগি, ছাগলগুলো ভয়াবহভাবে ডাকতে লাগলো সেই দিনের মতো। প্রাণীগুলো আমাদের দিকে তাকিয়েই ভয় পাচ্ছিল। হঠাৎ আপু বলে উঠল, এই ইরা, আমাদের সাথে মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, আপু কার সাথে কথা বলছো? ইরাকে। আপু কতক্ষণ হতচকিতের মতো তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ বলল, আরে সারাদিন কলেজের বান্ধবীর সাথে থাকতে থাকতে মাথা গলে যাচ্ছে। আমার আপুর আচরণ অদ্ভুত লাগলো। তারপরেও বললাম, তবে কে রয়েছে বললা? কই, কেউই তো নেই। আপু ভয়ার্ত কণ্ঠে বলল, আছে রে আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ফিল করছি। বাবা সুস্থ হয়ে যাওয়ার পর আবার সব কিছু আগের মতো হয়ে গিয়েছিল। আমাদের সংসারের অনাবিল আনন্দ আবার ফিরে এসেছিল। শুধু আপু কেমন যেন মন মরা হয়ে গিয়েছিল, সারাক্ষণ অদ্ভুত অদ্ভুত কথা বলতো। এই তো সেদিন মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠল, ঘরের মধ্যে নাকি কে যেন হাঁটাহাঁটি করছে। আমি লাইট জ্বালিয়ে দেখলাম কেউই নেই। আপুকে বুঝালাম, কিন্তু সে তার কথা অনড়। আরেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে কাকে যেন জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? আমি আমি বললাম, কার সাথে কথা বলো আপু? আপু জানালো, আয়নার মধ্যে নাকি কে যেন আছে। এদিকে বাবা তার বন্ধুর ছেলের সাথে আপুর বিয়ে ঠিক করেছে। ছেলে ঢাকার মেডিকেলের ডাক্তার। আমাদের বাড়ির সবাইও রাজি ছিল। তখন বিয়ের আর 8 দিন বাকি। এমন সময় একদিন আমাদের বাসায় আরেকজন লোক এলো। দেখতে খুবই ভয়ঙ্কর, একেবারে জন্তুর মতো। নিঃশ্বাস ফেললেও কেমন যেন অদ্ভুত আওয়াজ হয়। দেখে মনে হচ্ছিল সে খুবই অসুস্থ। তাই মা তাকে বসিয়ে পানি দিলেন, খাবার দিলেন। এর আগের বারের ঘটনায় মায়ের ভালো মতো শিক্ষা হয়েছে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, কিন্তু লোকটি যাচ্ছিল না। মা জিজ্ঞেস করে বলল, সে নাকি বাবার সাথে দেখা করে যাবে। কেন যেন আমার খুব ভয় লাগছিল। একটু পর বাবা এলো। বাবাকে ভয়ঙ্কর লোকটা যা বলল তা শুনে আমরা অবাক হয়ে গেলাম। সে বলল, সে নাকি আমার বড় আপুকে নিয়ে যেতে এসেছে। আপুকে নাকি তার ভীষণ ভালো লেগেছে। লোকটার কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন, তাকে মারতে এগিয়ে গেলেন। আমরা কোনো মতে সামলাম। এরপর পাশের বাড়ি থেকে চাচারাও সবাই চলে এলো আমাদের চিৎকার শুনে। আমি ভিতরে এসে দেখি আপু ভয়ে কাঁপছে। আমাকে বলল, কুপিটা জ্বালিয়ে বাইরে গিয়ে দেখতো ওই লোকের ছায়া পড়েছে কিনা। আমি তাই করলাম। দেখলাম সবার ছায়া পড়লেও ওর পড়ছে না।
ভয় আমার বুকটা ধক করে উঠল। বড় চাচা বাবাকে বোঝালেন যে একটু বসে কথা বলা উচিত, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন উল্টাপাল্টা কথা উঠলে বিয়ে ভেঙে যাবে। অদ্ভুত সেই লোকটা বলল, আপনাকে জানে যে সে আপুকে পছন্দ করে, আর সে যে নিতে আসবে এটাও আপু জানতো। আপুকে বাইরে ডাকা হলো। আপু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও সরি। আপু ভয়ে কাঁপতে কাঁপতে এলো। বাবা জিজ্ঞেস করলো, এ কি চিনিস? আপু মাথা নেড়ে সম্মতি জানালো। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার ঝগড়া শুরু হয়ে গেল। আমার এক চাচাতো ভাই লোকটাকে মারতে চাইলো। আর তারপর যা ঘটলো তা এক অবিশ্বাস্য ঘটনা। লোকটা নিজের হাত দুইটা ভাইয়ের দিকে করে প্রচণ্ড একটা হুঙ্কার দিল, যার ফলে উঠানের সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল, আর ভাইয়া অনেকটা দূরে গিয়ে পড়ল। এরপর ঘরে এসে সবাই আপুকে বকতে লাগলো, আসল ঘটনা জানতে চাইলো। আপু জানালো বেশ কিছুদিন ধরেই তার সাথে কিছু একটা থাকছে। আপু প্রায় তার দেখা পায়, আর সে নাকি আপুকে বলেছে আপুকে তার সাথে নিয়ে যাবে। আপু কাঁদতে লাগলো, বলল ওর সাথে আমাকে যেতেই হবে, না হয় ও সবাইকে মেরে ফেলবে। বাবা আর আমরা পরদিন সেই হুজুরের কাছে গেলাম। সবটা শুনে উনি বললেন, আমার আগেই সন্দেহ হয়েছিল, এরকম কালো জাদু করতে জিনদের অনেক শক্তি ক্ষয় হয়, আর এটা যাকে মারতে করা হয়েছে সে যদি না মরে তাহলে জিনদের ক্ষতি হয়, তাই ওরা কারো উপর কালো জাদু করলে তা ফিরিয়ে নেয় না, অথচ এই জিন নিয়েছে। তোমার বোনের কান্না শুনে এত বড় একটা কাজ করেছে। হয়তো হয়তো তোমার বোনকে তখন ওর ভালো লেগে গিয়েছিল, বিধাই এত বড় ত্যাগ স্বীকার করেছে। আমি বললাম, কিন্তু প্রথম যিনি এসেছিলেন আর কাল সন্ধ্যায় যিনি এসেছেন তারা তো দেখতে একরকম নয়। আমার কথা শুনে উনি বলল, কালো জাদু উঠিয়ে নিয়েছে বলে দুর্বল হয়ে পড়েছে, তাই অন্যরকম লাগছিল দেখতে। বাবা বললেন, এর হাত থেকে মুক্তি পেতে কি করা যায়? হুজুর আপুকে একটা তাবিজ দিলেন, বললেন এটা পড়লে খারাপ জিনিস আর কাছে আসবে না। আমরা ফিরে এলাম, কিন্তু আপুর ধারে কাছে আসতে না পারলেও জিনটা আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছিল। সবাই অসুখে পড়ছিল, কিন্তু আপু ছাড়া। এভাবে সবার অসুস্থতা বাড়ছিল। মায়ের সারা শরীরে ঘা দেখা গিয়েছে, উনি বিছানা থেকেও নামতে পারেন না। বাবার অবস্থাও একই, এমনকি আমার চাচা চাচিরাও অদ্ভুত সব সমস্যার মুখোমুখি হচ্ছে, আর আমিও। সবাই খুব আতঙ্কে রয়েছি। কি অভিশাপ নেমে এলো আমাদের উপর তা ভাবতেও খারাপ লাগে। আপুর বিয়ে আপাতত স্থগিত। আমরা বুঝলাম তাবিজ দিয়ে এই জিনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অবশেষে সেই হুজুরের কাছে আমরা আবার গেলাম। এইভাবে তো আর চলতে পারে না। উনি আমাদের বেহাল দশা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আমরা জিজ্ঞেস করলাম, এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? উনি জানালেন, এখন শুধু বাঁচার দুইটা পথ খোলা আছে। এক, আপুকে ওর সাথে পাঠিয়ে দেওয়া। এই কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, আমার মেয়েকে আমি কার সাথে পাঠাবো, যে কিনা মানুষই না? ওকে কি বিশ্বাস আছে কখন শক্তির অপব্যবহার করে মেরে টেরে ফেলবে? বাবার কথা শুনে উনি বললেন, তা ঠিক, তাহলে আর একটাই পথ আছে, ওই জিনটাকেই মেরে ফেলা। আপু আতকে উঠল, বলল, এইভাবে কাউকে মেরে ফেলা তো ঠিক না। আপুর কথা শুনে বড় চাচা রেগে গেলেন, বললেন, তোর পুরো পরিবার যে মারা যাচ্ছে সেটা তুই দেখছিস না? আপু বলল, কিন্তু এত শক্তিশালী একজনকে আমরা মারবো কিভাবে? এবার হুজুর বললেন, জিনেদের শক্তি বেশি হলেও বুদ্ধি খুব কম, আর মানুষের বুদ্ধি বেশি, এই জন্য তো মানুষ সৃষ্টির সেরা, আর ওদেরকে চাইলে সহজেই খুন করতে আমরা পারবো না। মানুষকে যেমন ছুরি দিয়ে গলা টিপে মারা যায়, ওদের সেভাবে মারা যায় না। ওদের কি করলে ওরা মরবে তা ওরাই জানে, তাই তোমাকে ওর থেকে এই ব্যাপারটা জানতে হবে। আপু থতমত খেয়ে গেল, বলল, ওকে কি করলে ও মারা যাবে সেটা আমাকে কেন বলবে? হুজুর বলল, এমনিতে কি আর বলবে, তোমাকে ওর বিশ্বাস অর্জন করতে হবে। সহজ কথায় বলতে হবে তুমি ওকে ভালোবাসো। হুজুরের কথা শুনে বাবা একটু বিরক্ত হলেন, আবার ভয়ও পেলেন। মুখ গোমড়া করে বললেন, ওই শয়তান যদি এই সত্যিটা জেনে যায় তাহলে তো আমার মেয়েকে মেরে ফেলবে। হুজুর বলল, এটা ছাড়া আসলে কোনো উপায় নেই। এরপর জিনটাকে একটা শেষ সুযোগ দেওয়ার জন্য ডাকলেন তিনি।
সে এলো। আমাদের এতজনকে দেখে বিরক্ত হলো, যদিও ঘর অন্ধকার ছিল আর আমরা সবাই চুপ ছিলাম। হুজুর জিনটাকে বলল, তুই এদের উপর যে কালো জাদু করেছিস তা ফিরিয়ে নে। সে কর্কশ কণ্ঠে বলল, যদি আপু তার সাথে যায় তাহলেই সে ফিরিয়ে নেবে। হুজুর জিজ্ঞাসা করলেন, তুই ওকে নিয়ে কই যাবি? সে উত্তর দিল, আমাদের দুনিয়ায়। ও তো মানুষ, ও এখানে কিভাবে থাকবে? প্রথমে খারাপ লাগবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না তোরা আলাদা জাতি, আর আলাদা জাতে কখনো বিয়ে হয় না? আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। তোদের ওখানে নিয়ে গেলে কি আর কখনো ফিরতে পারবে? না, সেটা অন্য দুনিয়া। কোনো মানুষ ওই অন্য দুনিয়ায় গেলে আর সেখান থেকে ফিরতে পারে না। তার মানে ও তোর সাথে গেলে ওর বাবা মা ওর কোনো খোঁজ পাবে না? না। ও আদৌ বেঁচে আছে কি না ওকে তুই মেরে ফেলেছিস সেটাও জানবে না? না। কিন্তু আমি ওকে মারবো কেন? তুই এখানে ওকে নিয়ে থাকতে পারবি? না। মানুষের এলাকার মধ্যে বেশি দিন থাকতে আমাদের কষ্ট হয়। হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর জিন চলে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এই জিনকে মেরে ফেলবো। আপুও রাজি হলো, কারণ এছাড়া আসলে আমাদের কোনো উপায় ছিল না। এরপর আপু তার তাবিজ পড়া ছেড়ে দেয়, যার ফলে জিন আবার আসতে শুরু করে। আপু তাকে কথা দেয় তার সাথেই চলে যাবে, তার বউ হয়েই থাকবে, কিন্তু তার কিছুটা সময় চাই। যেহেতু মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে, তাই আরও কিছুদিন সে থাকতে চায়। আপুর কথা শুনে সে বিরক্ত হলো, জানালো আপু তো ভালোই থাকবে, আর বাবা মা কেমন আছে তাও জানতে পারবে, শুধু এখানকার কেউ জানবে না। কিন্তু তাতেই বা কী? এসব আপুর কাছে শুনেছি। আপু ওর সম্পর্কে আমাকে অনেক কিছু বলে। ও নাকি আমরা যতটা ভাবছি ততটাও খারাপ না। আমি বিরক্ত হই, বলি ওর সাফাই না গিয়ে ও কি করলে মরবে সেটা আগে জানো আপু। মরার কথা আসলে আপুর মন খারাপ হয়ে যায়, তবু বলে আচ্ছা ঠিক আছে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কাটে, আমরা সবাই ঠিক হয়ে যাই। কিন্তু জিনটাকে না মারা পর্যন্ত তো আমরা মুক্তি পাবো না। এদিকে আপুর বিয়ে যার সাথে ঠিক হয়েছিল তারাও চাপ দিচ্ছিল দ্রুত বিয়ে দিতে। তাই বাবা খালি আপুকে বলছিল, যেভাবে পারিস শয়তানটার থেকে ওর মারার রহস্যটা জান। আপুও হ্যাঁ করে, কিন্তু কিছুই জানতে পারে না। একদিন মাঝরাতে আপু আমাকে হঠাৎ ঘুম থেকে ডেকে বলল, জানিস ফারহান, ওকে কিভাবে মারা যাবে সেটা আমি জেনে গেছি। আমি প্রচণ্ড খুশি হয়ে গেলাম। বললাম, কিভাবে আপু? বাবাকে বলতে হবে, তুমি এবার এর থেকে মুক্তি পাবে। হঠাৎ আপুর দু চোখে পানি চলে এলো, আমাকে অবাক করে দিয়ে বলল, আমার মুক্তির দরকার নেই। মানে কি বলছো আপু? যে আমাকে এতটাই বিশ্বাস করে যে তাকে কীভাবে মেরে ফেলা যাবে সেটা অবধি বলে দেয়, তার সাথে আমি কিভাবে বিশ্বাসঘাতকতা করব? আমার পক্ষে ওকে মারা সম্ভব না। ও আমাকে আরও আগেই ওকে মারার উপায় বলেছে, কিন্তু আমি কাউকে বলতে পারিনি। ও কত স্বপ্ন দেখছে আমায় নিয়ে, কারণ মন ভাঙা তো। আপু থেমে গেল। কিন্তু ও তো আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে চলে যাব। কি বলছো আপু? আপু কান্না করে দিল, আর আমিও। এরপর আপু আমাকে বলল, আমি এখনই চলে যাব, তুই বাবা মাকে বুঝিয়ে বলিস। আমার মনে হয়েছে ও আমার কোনো ক্ষতি করবে না। মনের থেকে এই দুনিয়ার বড় কি আছে বল? আর আমি ওকে মারতে পারবো না, আর বাবা মায়ের কষ্ট দেখতে পারবো না। তাই চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। চিন্তা করিস না, আমি যেখানেই থাকবো ভালো থাকবো, আর আল্লাহ চাইলে কি না পারে। এরপর সেই রাতেই আপু চলে যায়। কোথায় যায় কেউ জানে না। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আপুর রুমের ভেতর থেকে আপু নেই। এরপর থেকে আমরা কখনোই আর আপুর কোনো খোঁজ পাইনি। অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি জানি যে আমার আপু কোথায় গিয়েছে বা কী বলে গিয়েছে। ঘটনাটা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া, এত সুন্দর টুইস্টেড একটা ঘটনা শেয়ার করার জন্য। আমি এই ঘটনাটা পড়ছিলাম আর
পরতে পরতে অবাক হচ্ছিলাম যে অ্যাট ফার্স্ট এটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, একটা একটা খুবই সাধারণ ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তারপরে এটা মোড় নিল একটা জিনের ব্ল্যাক ম্যাজিক করায়, এবং এটা টুইস্টেড হয়ে গেল যে জিনটা তার ব্ল্যাক ম্যাজিক তুলে নিল, যেখানে তারা নর্মালি এটা করে না। অ্যান্ড দেন সবচেয়ে বেশি এক্সাইটিং পার্টটা হচ্ছে যে জিনটা অ্যাকচুয়ালি মানে মেয়েটার প্রেমে পড়ে গেল। আর তার চেয়েও বেশি এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে যে শেষমেশ মেয়েটাও জিনটার প্রেমে পড়ে গেল, অ্যান্ড সে স্বেচ্ছায় জিনটার সাথে চলে গেল। এইরকম ঘটনা আমি আমার লাইফে অ্যাকচুয়ালি কখনোই শুনিনি। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনেছি, অ্যান্ড এরকম জিনের ব্ল্যাক ম্যাজিক করার ঘটনাও শুনেছি, বাট এই যে জিন মানুষের প্রেমে পড়ছে এমনও শুনেছি, বাট মানুষও যে জিনের প্রেমে পড়ে যাচ্ছে এই ঘটনা আমার লাইফে ফার্স্ট শোনা। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য। আর লিসনার্স, এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের থটস, আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চান যে আপনার সাথে ঘটনা বা আপনার লাইফের ঘটনা বা আপনার আশেপাশের চেনা পরিচিত অচেনা যে কারো লাইফে ঘটনা বা শোনা ঘটনা যেটা সত্য, আপনি যদি চান সেটা আমি পড়ে শোনাই, সেটা সারা বিশ্বের মানুষ জানুক, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেলের লিঙ্কটা আছে, সেখানে আপনি আমাকে ইমেল করে আপনার ঘটনাটা জানাতে পারেন। আর গল্পের শুরুতে বলেছিলাম যে এটার 2টা পর্ব হবে, কারণ আমি ভেবেছিলাম ঘটনাটা মেবি অনেক লম্বা, বাট এটার আর 2টা পর্ব করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ অল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করতে আপনি একটা ছোট লাইক, একটা শেয়ার করে দিতেই পারেন। আর যদি চান যে প্রেতনী চ্যানেলের আরও কিছু ঘটনা আপনার কাছে আসুক, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কষ্ট করে ক্লিক করে দিবেন। আবার ফিরে আসছি আরও কোনো চমৎকার ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।